সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলেছিলাম গতদিন সেটা হলো পঞ্চম অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতার গতদিন আমরা কাজের টোটাল যে অংশটা ছিল সবগুলো শেষ করেছিলাম। তো আজকে আমরা শুরু করব শক্তির দ্বিতীয় অংশটা নিয়ে কথা বলবো। আজকে আমরা শক্তির অংশটা ক্লিয়ার করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা শক্তি যদি শুরু করি তাহলে দেখো শক্তি নিয়ে কথা বলি। প্রথমে যে অংশটা আমাদের শক্তি, আসলে শক্তি কাকে বলে? শক্তি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যটাই হলো শক্তি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। কাজের এককও যা, শক্তির এককও তাই। কিন্তু কাজের একক জুল, শক্তির এককও জুল। তার মানে তাহলে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। তাই যদি হয় তাহলে শক্তির একক জুল। শক্তির একক জুল যদি হয় তাহলে দেখো আমরা গতদিন কাজের বেলায় কি বলেছিলাম? মাত্রা ml t ইনভার্স 2 ইন্টু এল, তার মানে কি ml স্কয়ার t ইনভার্স 2। এইটা ছিল কাজের মাত্রা। সিমিলারলি শক্তির মাত্রাও কিন্তু তাহলে তাই হবে। শক্তির মাত্রা যেহেতু একক একই, শক্তির মাত্রা হবে ml স্কয়ার t ইনভার্স। এটা গেল শক্তি। এখন শক্তির রূপ কয়টা? শক্তির রূপ হলো 9টা, যেটা আমরা 9-10-এও পড়েছি। শক্তির রূপ 9টা। এই শক্তির রূপগুলোর মধ্যে আমরা এখানে যে অংশটা কাজ করবে সেটা হলো আমরা আসলে যান্ত্রিক শক্তি। রূপের আর একটা অংশটা হলো যান্ত্রিক শক্তি। আমরা যান্ত্রিক শক্তিটা নিয়ে কথা বলবো, যান্ত্রিক শক্তি। তাহলে আমরা যান্ত্রিক শক্তিটা দিয়ে দেখি কি কথা বলি আমরা। দেখো, যান্ত্রিক শক্তি, আমরা যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে, এখন যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতির কারণে, অর্থাৎ গতি লাভ করার ফলে কাজ করার যে সামর্থ্য লাভ করে, অথবা তার অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেটা হলো কি যান্ত্রিক শক্তি। দুটো জিনিস, গতির কারণে আর একটা অবস্থানের পরিবর্তনের কারণে। যদি শক্তি কাজ করার সামর্থ্য লাভ করে সেটাকে আমরা কি বলি? যান্ত্রিক শক্তি বলি। তাহলে যান্ত্রিক শক্তি কিন্তু দুই প্রকারের আসে আমাদের। নাম্বার 1, যান্ত্রিক শক্তি কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হবে দেখো গতিশক্তি, একটা কি হবে? গতিশক্তি। আর একটা কি হবে? বিভব শক্তি। ওকে, বিভব। আমরা এই দুটো জিনিস নিয়ে মূলত আজকে কথা বলবো আমরা। একটা হলো গতিশক্তি আর একটা হলো বিভব শক্তি। ওকে, তাহলে দেখো যান্ত্রিক শক্তির সংজ্ঞার ভিতরেই কিন্তু আমার গতিশক্তি কাকে বলে সেটাও বলা যায়। কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে, অর্থাৎ কোনো বস্তু যদি গতিশীল হয় তখন কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেটাকে বলা হয় কি? গতিশক্তি। তাহলে কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলা হয়? গতিশক্তি বলা হয়। তাহলে আমরা গতিশক্তি নিয়ে কথা বলবো আজকে। ওকে, এখন গতিশক্তি নিয়ে কথা বলি, দেখি আমরা কি হয় গতিশক্তি। গতিশক্তি। ওকে, কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। তাহলে গতিশক্তির একক জুল, শক্তির একক জুল, একই জিনিসই। তাহলে আমরা এখানে গতিশক্তির রাশিমালা আমরা এমনিতেই জানি, 9-10-এও জানি। সেটা হলো E কে সমান সমান ½ mv²। 9-10-এ আমরা যেভাবে প্রতিপাদন করেছিলাম ওটার পরিবর্তে আমরা একটু ক্যালকুলাস মেথডে প্রতিপাদন। ওকে, দেখো দেখো এটা হলো m ভরের একটা বস্তু। ওকে, স্থির অবস্থায় আছে।
তাই যদি থাকে তার মানে স্থির অবস্থায় থাকলে এর প্রথম যে আদিবেগ যেটা ছিল এই ক্ষেত্রে আদিবেগ কিন্তু ভি নট ইকুয়াল টু 0। ওকে, এখন স্থির অবস্থায় ছিল এই বস্তুর উপরে আমরা এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হবে। তাহলে গতিশীল হয়ে ধরো বস্তুটি কোথায় এলো, এখানে এলো, বস্তুটি এখানে এলো। যদি এখানে আসে তাহলে বস্তুটির বেগ হবে কি ভি, শেষ বেগ হলো কি ভি হয়ে গেল। তাই যদি হয় এবং এই ক্ষেত্রে আমাদের যে এই ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা কি ধরলাম ডিএক্স, এক্স দ্বারা প্রকাশ করলাম। তাই যদি হয় তাহলে এখান থেকে এখানে যেতে কাজ যে পরিমাণ কাজ হবে কাজটাই কিন্তু এখানে আমাদের গতিশক্তি, কাজটাই কি গতিশক্তি। তাই যদি হয় আমরা গতদিন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা বের করেছিলাম, ওই জায়গা থেকে দেখো গতিশক্তি সমান কি হবে, গতিশক্তি সমান কৃত কাজ। ওকে, তাই যদি হয় তাহলে দেখো গতিশক্তি তার মানে এই যে ইকে, যেটা ইকে মানে কি আমরা নর্মালি কাজ জানি, তার মানে দেখো কাজ ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। এখন এই জায়গা থেকে ডিডব্লিউর জায়গা তাহলে আমাদের কি হবে এফ ইন্টু ডিএক্স। তবে এখানে একটা দেখো প্রাথমিক অবস্থায় সরণও নয় বেগও নয়, তার মানে এখানে আমরা 0 ধরলাম। শেষে গিয়ে কি হলো, সরণ হলো এক্স এবং বেগ হলো ভি, আমরা ভি দ্বারা প্রকাশ করি, সমস্যা নেই, এই যে এটা। তাই যদি হয় তাহলে দেখো ইকে সমান আমরা কি পেলাম এফ ডিএক্স। তাই যদি হয় এখন এফ সমান কি জানি আমরা এম এ ডিএক্স, এটা হলো 0, এটা হলো ভি। এই পর্যন্ত আমরা একটু রেখে দিই, তারপরে দেখি আর একটু সাইজ করে আসি। দেখো এখন আমাদের এ নিয়ে কথা বলতে হবে, এ। তাই যদি হয় দেখো আমরা এ সমান কি জানি, এ সমান কি জানি আমরা ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি। তাই যদি হয় তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি ডিএক্স বাই ডিটি ইন্টু কি হবে ইন্টু ডিএক্স, উপর নিচে কিন্তু আমরা ডিএক্স দিয়ে কি করব। তাই যদি হয় তাহলে কি হবে আমাদের ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। ভেঙে ফেললাম আমরা। এখন আমরা জানি ডিএক্স বাই ডিটি মানে ভি। তাই যদি হয় তাহলে দেখো আমাদের কি হলো, এটা হবে ভি, এটা হবে ডিভি, এটা হবে ডিএক্স। এই এর মানটা আমরা এখানে পুট করে দিই। যখন পুট করব তখন খেয়াল করো, একটু জিনিস খেয়াল করো, এখানে এখানে যদি আমরা পুট করে দিই তাহলে এমটাকে আমরা বাইরে নিয়ে আসি, সমস্যা নেই। তাহলে ভিতরে এর মানটা চলে গেল, দেখো ভি ডিভি ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু ডিএক্স। এখানে দেখো ডিএক্স আর ডিএক্স এর পোর্শনটা চলে গেল, কিন্তু আমাদের যদি চলে যায় আমার ডি ফর্মে কি ডিফারেনশিয়াল ফর্মে থাকলো হলো ভি, তাহলে আমার এখানে অটোমেটিক ভি, দেখো ভি কি হলো, দেখো ভি নট 0 আর হলো ভি, তার মানে আমার এখন লিমিটেড ইয়েটা ঠিক হয়ে গেল। দেখো এটা এই হলো আমার কাজ। এইটুকু একটু তুলে নাও, আমি তাহলে সাইডে চলে যাব। ওকে, সাইডে যাই। দেখো এবার তাহলে আমার কি হয়ে গেল, দেখো ই কে সমান সমান এম ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিভি 0 টু ভি। আমি কিন্তু একেবারে একটা লাইনও গ্যাপ দিচ্ছি না বোঝার জন্য ডিটেলস। এখন এ দেখো এখানে পাওয়ার কত, ভি এর পাওয়ার 1। তাহলে আমাদের ক্যালকুলাসের এই সূত্র ইন্টিগ্রেশন অফ এক্স এন ডিএক্স, এই সূত্র, তার মানে এক্স এন প্লাস 1 নিচেই এন প্লাস 1 এই ফর্মে যাবে, এখানে এন মানে 1। তাই যদি হয় তাহলে দেখো আমাদের কি হলো এম ইন্টু ভি 1 প্লাস 1 নিচেই 1 প্লাস 1, এটা হলো 0, এটা হলো কাজ শেষ। তাই যদি হয় তাহলে দেখো এম ভি স্কয়ার বাই 2 0 ভি, তার মানে এম ভি স্কয়ার বাই 2 মাইনাস। সুতরাং আমার কি হয়ে গেল, ই কে সমান হলো হাফ এম ভি। দিস ইজ ইকুয়েশন অফ কাইনেটিক এনার্জি। এটাই হলো গতিশক্তির সমীকরণ বা রাশিমালা বলি আমরা। ওকে, তোমরা 9-10 যেরকম, এটা এখানে শুধু আমরা ক্যালকুলাস মেথডটা ব্যবহার করেছি।
তাহলে দেখো আমাদের গতিশক্তির রাশিমালা শেষ। এখন একটা কথা বলি, ভরবেগ আমরা আগেও পড়িয়েছি। ভরবেগ হলো কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ বলি। ভরবেগ পি সমান আমরা কি জানি? এম ইন্টু ভি। এম ইন্টু ভি, এটা হলো ভরবেগ। আচ্ছা, ওকে। এখন যে অংশটা নিয়ে কথা বলবো আমরা, দেখো সেটা হলো ভর ও বেগের, খেয়াল করো, ভরবেগ গতিশক্তির মধ্যে সম্পর্ক। ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, সেটা কি হবে? দেখো আমরা কি কি জানি, দেখো ভরবেগ জানি কি, আগে দেখে নিই। ভরবেগ পি সমান সমান এম ভি পড়লাম। গতিশক্তি ই কে সমান সমান কি? হাফ এম ভি স্কয়ার। ওকে, এইটা জানি। তাহলে দেখো এখানে একটু সিস্টেম করলে হবে। তাহলে দেখো উপরে এম দিয়ে গুণ করলাম, তাহলে এম স্কয়ার হলো, ভি স্কয়ার হলো, নিচে 2m, উপর নিচে এম দ্বারা গুণ করেছি আমরা। তাই যদি হয়, এবার দেখো তাহলে এম ভি এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে এম ভি মানে কি? পি, ভরবেগ। তাহলে আমাদের কি হয়ে গেল? পি স্কয়ার বাই 2m হয়ে গেল। এই যে এটাই হলো গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। আবার এখান থেকে যদি নর্মালি ভরবেগ যদি নিয়ে আসি, তাহলে কি হবে? 2me কে, এটা হলো গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক আমাদের। তাহলে দেখো গতিশক্তির আর একটা পোর্শন আমাদের আছে, সেই পোর্শনটা শেষ হলে পারে গতিশক্তির কাজটা শেষ হয়ে যাবে। দেখি, তুলে নাও। এরপরে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। দেখো কাজ শক্তি কাজ শক্তি কাজ শক্তি উপপাদ্যটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। সেটা হলো কি, কাজ শক্তির উপপাদ্যটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি আমরা কোনো ধ্রুব বল কর্তৃক কৃত কাজ, অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা একটা ধ্রুব বল যদি অ্যাপ্লাই করি, তাহলে ওই ক্ষেত্রে যে কাজটা হবে, সেই কাজটা হবে ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। আবার বলি, কোনো বস্তুর উপরে ধ্রুব বল কর্তৃক কৃত কাজ, অর্থাৎ কোনো বস্তুর উপরে ধ্রুব বল দ্বারা যে কাজটা হবে, সেই কাজ ইকুয়াল টু হবে ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ কৃত কাজ, দেখেন কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, গতি শক্তির পরিবর্তন। ওকে, তার মানে কি, এখানে যেটা আমরা ধরি W সমান সমান গতিশক্তির পরিবর্তন, মানে এখন দুরকম হতে পারে। আসলে আমার এমন হতে পারে, গতি বৃদ্ধির বেলায় হতে পারে, গতি হ্রাসের বেলায় হতে পারে, দুরকম হয়। এই যদি গতি বৃদ্ধি হয় তাহলে পারে শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি, আর যদি গতি হ্রাস হয় তাহলে কি হবে? তাহলে আদি গতিশক্তি বিয়োগ শেষ গতিশক্তি। নর্মালি আমরা গতি বৃদ্ধিরটা ধরি, তাই যদি হয় তাহলে গতিশক্তির পরিবর্তন মনে করো শেষ গতিশক্তি, এইটা আমরা ধরে নিই আগে, শেষ গতিশক্তি আদি গতিশক্তি। তার মানে কি, এটা হলো ই কে মাইনাস ই কে নট, তার মানে কি হবে? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। এটাও আমরা লিখতে পারি। যাই হোক, পরিবর্তনটাকে আমরা এইভাবে লিখি। এটা হলো কাজ শক্তির উপপাদ্য আমাদের, গতিশক্তির পরিবর্তন। তবে এটা আমি প্রমাণটা করিয়ে দেব, তোমাদের সমস্যা, প্রমাণটা আমরা করিয়ে দিচ্ছি। কাজ শক্তির উপপাদ্য,
প্রমাণ, আমরা প্রমাণে আসি। ওকে, প্রমাণ কি করব আমরা? কাজ শক্তির উপপাদ্যটা প্রমাণ করব। তাহলে গতি বৃদ্ধির ক্ষেত্রে আমরা ধরে নিই, ঠিক আছে? ধরো একটা বস্তু, বস্তুর কি আছে? বস্তু গতিশীল অবস্থায় আছে। ধরো গতিশীল অবস্থায় আছে, অর্থাৎ বস্তুর আদি বেগ হলো কি ভি নট। তুমি বস্তুটির উপর কি করলা? এফ বল প্রয়োগ করলা। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এখানে চলে এলো। ধরো এখানে শেষ কি হলো? বেগ হলো কি? শেষ বেগ হলো ভি। তাহলে এখান থেকে তার যে সরণটা হলো এইটুক, হ্যাঁ, এইটাকে আমরা এস ধরলাম। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার কৃত কাজ কি হবে? গতিশক্তির কৃত কাজটা হবে প্রযুক্ত বল এবং সরণের গুণফল। তাই যদি হয় তাহলে দেখো কৃত কাজ W = কি হবে? Fs। যেহেতু এখানে গতি আছে তার মানে ত্বরণ কাজ করছে। তাই যদি হয় তাহলে পরে বস্তুটির যে ভর ছিল ভরটা হলো m ধরে, তাহলে এটা কি হবে? MAS। এক নম্বর সমীকরণ দাও। এখন দেখো আমরা আগেই পড়ে এসেছি, সেটা হলো ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস টুয়াইস এস। এটা আমরা আগেই পড়ে আসছি। তাই যদি হয় তাহলে দেখো সেটা সমান, তাহলে এখান থেকে এইটা আমরা বের করি। এস ইকুয়াল টু তাহলে কি হবে? ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন এস এর মানটা তুমি কি করবা? এই মানটা তুমি এখন এখানে পুট করে 2 নম্বর 1 নম্বরে বসাও। তাই যদি হয় তাহলে দেখো তো কি হয়? W = কি হয়? m ইন্টু ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ডিভাইডেড বাই 2। তার মানে কি? হাফ m ভি স্কয়ার মাইনাস হাফ m ভি নট স্কয়ার। তার মানে কি? এটা হলো কে, এটা হলো কে নট। তার মানে কি? গতিশক্তির পরিবর্তন। দিস ইজ ওয়ার্ক এনার্জি থিওরি। ওকে, এটা আমরা হয়ে গেল, আমাদের কাজ শক্তির উপপাদ্য প্রমাণ হয়ে গেল কি? গতি বৃদ্ধির ফলে। আর যদি আমরা হ্রাস করলেও কিন্তু এটা উল্টা আদিটা আগে আসবে। যাই হোক, একটা হলেই হবে আমাদের। তুলে নাও। ওকে, তাহলে আমাদের গতিশক্তির কাজ কিন্তু মূলত শেষ। গতিশক্তির কাজ শেষ। গতিশক্তির এখানে যদি আমরা মনে করি, যদি অঙ্ক করতে চাই, যদি মনে করো যে না আমরা কিছু অঙ্ক করব, ঠিক আছে, তাহলে তখন অঙ্কগুলো কি রকম হতে পারে? একটা ব্যাপার। জাস্ট আমরা যদি এরকম ধরি, এরকম যদি ধরি, আমরা এরকম ধরো এরকম একটা অঙ্ক করে আসি আমরা। এটাই তাই না? ওকে, এই যে আমরা কাজ শক্তির উপপাদ্যের একটা অংশ করে আসি। ধরো এ দেখো, খেয়াল করো, 500 কেজি ভরের, 500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে, এত বেগে চলছে। ওকে, এত বেগে চলছে। তাই যদি হয় গাড়িটিকে দেখো, গাড়িটিকে 50 মিটার দূরত্বে
থামিয়ে দেওয়ার জন্য ঘর্ষণ বলের মান কত, আমরা এই কাজটা বের করব। ঠিক আছে, খুব ইজি ভাবে করব আমরা, ঘর্ষণ বলের মানটা আমরা বের করব। ওকে, থামানোর জন্য যেটা। আচ্ছা, তাই যদি হয়, এখন দেখি আমাদের কি কি আছে। দেখো, এম সমান দেয়া আছে কত, 500 কেজি। ওকে, গুড। আমার এত বেগে চলছে, তাকে থামিয়ে দিচ্ছি, তার মানে এখানে কিন্তু আদিবেগটা আছে। আদিবেগটা কত আমার, ভি নট। ভি নট সমান কত, 72 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা কি হবে, 72,000 ভাগ 3600 এত মিটার পার সেকেন্ড। দেখেন কত হয়, তাহলে আমার এটা হবে 20 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে দেখো আমার শেষ বেগ কত, শেষ বেগ ভি ইকুয়াল টু 0। অতিক্রান্ত দূরত্বটা কত, অতিক্রান্ত দূরত্বটা হলো 50 মিটার। 50 মিটার। আমার কি গড় ঘর্ষণ বল, যেটা আমার ঘর্ষণ বল, অর্থাৎ এফটা আমাকে বের করতে হবে। তাই যদি হয়, আমরা দেখো কাজ শক্তির উপপাদ্য অনুসারে আমরা জানি কি, কৃত কাজ। দেখো আমরা জানি কি, কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। ওকে, গতিশক্তির পরিবর্তন বাংলায় আগে লিখলাম। দেখো, তাই যদি হয়, কাজ মানে ডব্লিউ সমান সমান হবে কি, গতিশক্তির পরিবর্তন মানে ডেল ই কে। ওকে স্যার, ডেল ই কে। তাই যদি হয় তাহলে ডেল ই কে সমান, তাহলে আমাদের কি হবে, আমরা যেটা বের করব, তাহলে দেখেন কি হবে। আমরা নর্মালি যদি এইটা ধরি, দেখো এটা সমান এফ এস, এটা সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। মানগুলো বসিয়ে দাও, দেখো কাজ হয়ে যাবে, এখন পারবা তোমরা। তার মানে কি, আমার যেটা হবে এফ যদি আমরা বের করি, দেখো আমার শেষ বেগ 0, তার মানে এটা কিন্তু 0। তাহলে মাইনাস হাফ এম ইন্টু এম মানে কত, 500 ইন্টু ভি নট কত, 20 এর হোল স্কোয়ার। ঠিক আছে, আর এই যে এস যেটা ছিল, এসটা নিচে চলে আসবে, এস এর মান কত, 50। এস এর মান 50। এখন দেখো কত হয়, যেহেতু ঘর্ষণ বল তাহলে এটা ঋণাত্মক আসবে। রেজাল্ট একটা পেয়ে যাবা, বলো কত আসে, রেজাল্ট একটা পেয়ে যাবা, কত আসবে দেখো। মাইনাস 2000 নিউটন। ওকে, এবার আসি আমরা বিভব শক্তি। গতিশক্তির অংশটা আমরা শেষ করলাম, আমরা এখন বিভব শক্তি আসবো। বিভব শক্তিটা কি বলেছিলাম, কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের কারণে, কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করবে, সেটা হলো বিভব শক্তি। গতিশক্তির একক যা, বিভব শক্তির একক তাই, তার মানে শক্তি যেহেতু এর একক হলো জুল। এখন বিভব শক্তি আসলে আমরা দু রকম বিভব শক্তি নিয়ে কথা বলি। ওকে, দেখো বিভব শক্তি কয় প্রকার, বিভব শক্তি হলো 2 প্রকার। এক নাম্বার হলো অভিকর্ষীয় বিভব শক্তি, আর একটা হলো স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বিভব শক্তি, বা এটাকে কিন্তু আমরা স্প্রিং বলি, স্প্রিং জনিত বিভব শক্তি আমরা বলি। একটা হলো অভিকর্ষীয় বিভব শক্তি, আর একটা হলো স্থিতিস্থাপক বিভব শক্তি। ওকে, আচ্ছা, প্রথমে আমরা আসি অভিকর্ষীয় বিভব শক্তি। অভিকর্ষীয় বিভব শক্তিটা তোমরা 19-এ পড়েছো। দেখো, জাস্ট একটা বস্তু, ওকে,
এম ভরের একটা বস্তু তুমি এখান থেকে এখানে নিয়ে আসবে, উচ্চতা কত এইচ। ঠিক আছে, যদি এই ক্ষেত্রে যদি হয় তাহলে এই ক্ষেত্রে বিভব শক্তি মানে কৃতকাজ, তার মানে বিভব শক্তি মানে তোমার এফ ইন্টু তুমি এখানে যে বলটা কাজ করতেছে মনে করো বলটা হলো এফ, তাই যদি হয় এফ ইন্টু এইচ, বল ইন্টু দূরত্ব বা উচ্চতা। তাই যদি হয় আমরা জানি কি যেহেতু অভিকর্ষ বল কাজ করতে তাহলে হবে কি হবে এম জি এইচ। খুব ইজি জিনিস এটা, এটা তোমরা আগে এটা এই জন্য অভিকর্ষীয় বিভব শক্তিটা হলো অলওয়েজ এম জি এইচ এটা। ওকে, এখন আমরা যেটা আসবো স্থিতিস্থাপক বিভব শক্তিটা আমরা নিয়ে কথা বলবো। স্থিতিস্থাপক বিভব শক্তি, জাস্ট স্প্রিং নিয়ে যে কাজটা বলেছিলাম ওই জিনিসটাই দেখো, একটা স্প্রিং, ওকে, একটা নর্মাল, দিস ইজ একেবারে নর্মাল পজিশন স্প্রিং এর। এখন তুমি কি করলা, এই স্প্রিং এ দেখো একটা বহিস্থ বল অ্যাপ্লাই করে এর অবস্থানের পরিবর্তন করবা, পরিবর্তন করার ফলে কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেটা হলো স্থিতিস্থাপক বিভব শক্তি আমরা বলি। তাই যদি হয় একটা বহিস্থ বল অ্যাপ্লাই করো, এই দেখো এখানে চলে এলো, এখানে, তাই যদি হয় এটা হলো ইনিশিয়াল পজিশনে x ইকুয়াল টু 0 ছিল, এখানে এসে x হলো, তার মানে কি আমার সরণটা হলো কত x, এসে গেছে। তাহলে এই ক্ষেত্রে যে কাজ হবে তার মানে কাজ মানে বিভব শক্তি f x 0 টু x। এখন এই যে তুমি এখানে বহিস্থ বল যেটা অ্যাপ্লাই করছো, যত বহিস্থ বলটা অ্যাপ্লাই করবা তোমার সরণটা তত বেশি হবে, তার মানে কি এখানে এফ সমানুপাতিক এক্স। আর যদি স্প্রিং বলটা ধরতাম তখন কিন্তু সেটা হতো মাইনাস, সেটা ব্যাক করাতে, এটা কিন্তু ব্যাক করাচ্ছে না, এটা কিন্তু বহিস্থ বল বাইরের দিকে টেনে নিয়ে যাবে শুধু। ঠিক আছে, এই জন্য দিস ইজ পজিটিভ ফোর্স, আচ্ছা সরণটা পজিটিভ হবে। তাই যদি হয় তাহলে দেখো এই ক্ষেত্রে এফ সমানুপাতিক এক্স, তার মানে কি এফ সমান সমান কে এক্স, কে হলো সমানুপাতিক ধ্রুবক, তাহলে মানটা বসিয়ে দিই আমরা, তাহলে কি হবে ইপি সমান সমান ইন্টিগ্রেশন অফ 0 টু এক্স কে এক্স। ওকে, তাহলে দেখো তো কে হলো কি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স 0 টু এক্স, এই যে পাওয়ার কত 1, এটা আমরা জানি। তাহলে এক্স এন এর সূত্র যেটা আমরা আবার লিখে দিই, ঠিক আছে, এক্স এন এর সূত্র যেটা ইন্টিগ্রেশনের, তাহলে এক্স এন প্লাস 1 নিচেই এন। ওকে, তাই যদি হয় দেখো তাহলে কি হলো কে ইন্টু এক্স 1 প্লাস 1 নিচেই 1 প্লাস 1। ওকে স্যার, এই যে 0 টু, তাই যদি হয় তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার বাই 2 0 টু এক্স, তাহলে সমান সমান একবারে লিখলাম হাফ কে এক্স মাইনাস 0। সুতরাং দেখো স্থিতিস্থাপক বিভব শক্তি হলো হাফ কে এক্স এর, দিস ইজ স্থিতিস্থাপক বিভব শক্তি। ওকে, দেখো তুলে নাও। তাহলে দেখি এবার আমাদের, দেখো শক্তি কাকে বলে, শক্তি কত প্রকার, তারপরে শক্তি কত প্রকার, শক্তির রূপ কয়টি, রূপ হলো 9টি। তারপরে এই যান্ত্রিক শক্তি কাকে বলে, যান্ত্রিক শক্তি কত প্রকার, সেটা যান্ত্রিক শক্তি 2 প্রকার, একটা হলো গতিশক্তি
আর একটা হলো কি বিভব শক্তি। তাহলে গতিশক্তি এবং বিভব শক্তি কি জিনিস সেটা কিন্তু আমরা ক্লিয়ার করলাম, এখন শেষ হয়ে গেল। এখন এই দুটো জিনিসের সমন্বয়ে কিছু জিনিস আছে, সেটা হলো কি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র, আর একটা হলো শক্তির নিত্যতার সূত্র। দুটো জিনিস আমরা এখন এই দুটো জিনিস, ওকে। তাহলে দেখো প্রথমে যেটা আসে শক্তির নিত্যতার সূত্র। শক্তির একটা হলো শক্তির নিত্যতার সূত্র, আর একটা হলো যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র। দুটোর ভিতর কিন্তু একটু পার্থক্য আছে, এই জন্য বললাম। দেখো শক্তির কথাটা বলি, যে পৃথিবীতে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ শক্তির সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। পৃথিবীতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, এইটা হলো তোমার শক্তির নিত্যতা সূত্র। আবার বলি, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। পৃথিবীতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, এটা হলো শক্তির নিত্যতা সূত্র, ওকে। আচ্ছা, আর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র যেটা, সেটা হলো এখানেই বোঝা যায়। দেখো যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তি মানে কি দুইটা শক্তি, একটা হলো গতিশক্তি আর একটা হলো বিভব শক্তি। এই জন্য যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা হলো কোনো বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সর্বদা ধ্রুব। খেয়াল করবা, দেখো যান্ত্রিক শক্তিটা হলো গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল টু কি হবে, ধ্রুবক হবে। অর্থাৎ কোনো সিস্টেমে বা কোনো ব্যবস্থায় কোনো বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সর্বদা ধ্রুব থাকবে, কোনো সিস্টেমে। এইটা হলো তোমার যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। আর তাহলে দেখো শক্তির নিত্যতা সূত্র আর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ওকে। আমাদের যেটা লাগবে সেটা হলো আমরা আসলে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র নিয়ে কথা বলবো, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র নিয়ে কথা বলবো আমরা, ওকে। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র অনেকগুলো প্রমাণ আছে, যেমন পরন্ত বস্তুর ক্ষেত্রে, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তারপরে আনত তলের ক্ষেত্রে, তারপরে আবার সরল দোলক। সরল দোলক মানে কি, জাস্ট অ্যাজ লাইক এজ আমরা কি করি, আমরা যেমন দোলনায় দোল খাই, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কিন্তু সূত্রগুলোর প্রমাণ, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করা যায়। আমরা সেই প্রমাণগুলোই আসলে এক এক করে আমরা দেখব, ওকে। আমরা সেই প্রমাণগুলোই দেখব, ক্লিয়ার। তাই যদি হয় তাহলে প্রথমে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে করি। পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ, ওকে। তাহলে দেখো আমার যেটা সূত্রটা হলো এটা, ইকে প্লাস ইপি সমান সমান ধ্রুব, অর্থাৎ গতিশক্তি আর বিভব শক্তির যোগফল কি হবে, ধ্রুব হবে। আমার এটা প্রমাণ করব কিসের ক্ষেত্রে, একটা ফলিং বডির ক্ষেত্রে, মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে, ওকে। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি এটা প্রমাণ করব, একেবারে ফিগারটা বুঝাইতে বুঝাইতে প্রমাণ হয়ে যাবে। একটু খেয়াল করো, ধরো একটা বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তুকে ফেলে দিলাম, এরকম একটা ফেলে দিলাম এই এত উচ্চতা থেকে। প্রথম যেখানে এখানে বস্তুটি ছিল, আর এটা হলো কিন্তু ভূমি, গ্রাউন্ড পজিশন, ওকে। এটা হলো গ্রাউন্ড পজিশন, এটাকে ধরো এ পজিশন। এখানে কি ছিল, বস্তু যেটা ছিল, বস্তুটির ভর ছিল কি
স্মল এম ভরের একটা বস্তু, ভেরি ভেরি ইজি জিনিস, একটু খেয়াল করো, কঠিন কিছু না। তাই যদি হয় এম ভরের একটা বস্তু প্রথমে এই অবস্থানে স্থির অবস্থায় ছিল, ধরো বিল্ডিং এর ছাদেই ছিল, ওকে। তার মানে এই ক্ষেত্রে তার যে বেগে ছিল সেই বেগটা হলো কি 0। এখন বস্তুটা কত উপরে ছিল, এইটা ভূমি থেকে এইচ উপরে ছিল, খেয়াল করবেন। এখানে যেহেতু সে স্থির অবস্থায় আছে তার মানে কোনো গতিশক্তি নাই, কোনো গতিশক্তি নাই। তাহলে কি হবে, সে এত উপরে আছে, তার মানে এখানে শুধু বিভব শক্তি থাকবে। তার কি শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে। তাই যদি হয় তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, ই কে ইকুয়াল টু 0, যেহেতু বেগ নাই, গতিশক্তি 0। তাই যদি হয় তাহলে দেখো তো বিভব শক্তি কত হবে, তাহলে আমাদের mgh, যেটা অভিকর্ষীয় বিভব শক্তি আমরা আগেই পড়ে আসছি সেটা। তাই যদি হয় তাহলে দেখো তো এই ক্ষেত্রে এই অবস্থানের ক্ষেত্রে মোট বল অর্থাৎ মোট শক্তি মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাই যদি হয় তাহলে দেখেন তো কি হবে, এই অবস্থানের জন্য আমরা ই এ ধরলাম, তাহলে ই এর সমান কি হবে, ই কে প্লাস ইপি, ওকে। তার মানে কি 0 প্লাস mgh। সুতরাং দেখো ই এ সমান সমান mgh, এটা 1 নম্বর সমীকরণ। আমরা প্রথম যে পজিশনে ছিল, খেয়াল করো আমরা সেই পজিশনের কথাটা বললাম, এ পজিশনে আমরা কিন্তু পেয়ে গেলাম গতিশক্তি বিভব শক্তির যোগফল mgh। এখন কথা কি শোনো, আমি যেহেতু এখানে এইটা পেলাম, তার মানে আমাকে এই জায়গা থেকে আমি যে পজিশনে কাউন্ট করব না কেন সব ক্ষেত্রে আমার কিন্তু এই গতিশক্তি আর বিভব শক্তির যোগফল অলওয়েজ একই হতে হবে, তাহলে প্রমাণ হবে, তাছাড়া হবে না। এবং সূত্র যেহেতু বলে তার মানে প্রমাণটা করা যাবে, অবশ্যই সেটাই করব আমরা। আচ্ছা, এবার দেখি, এবার ধরো বস্তুটি এখানে এলো, কোথায় এলো, এখানে এলো। এই অবস্থানটাকে আমরা কি ধরবো, বি অবস্থান ধরো, এটাকে ধরলাম আমরা, এই অবস্থানটাকে বি ধরলাম, খেয়াল করো বি, ওকে। যদি বি অবস্থান হয় তাহলে বস্তুটি এখানে ছিল, এখান থেকে এইটুক এলো সে, তাই যদি আসে তাহলে এইটুকের দূরত্ব কত ধরে নিলাম, এক্স ধরে নিলাম। তাহলে দেখো তো ভূমি থেকে কত উপরে হবে, ভূমি থেকে এখানে ছিল এইচ, এই জায়গা তাহলে কি হবে, এইচ মাইনাস এক্স, এইটুকে। আমরা তো এটা জানি বিভব শক্তিটা হলো ভূমি থেকে কত উপরে আছে সেটা কাউন্ট করে, আর গতিশক্তি হলো সে কতটুকু পথ অতিক্রম করে এলো সেই ক্ষেত্রে দূরত্ব কাউন্ট করে। তাই যদি হয় তাহলে দেখো এই অবস্থানে দেখো বিভব শক্তি ইপি সমান সমান হবে mgh মাইনাস এক্স, এই যে এইটুক। তাই যদি হয় তাহলে আমার কি হলো mgh মাইনাস mgx, আমরা বিভব শক্তি পেলাম, ওকে। আচ্ছা, এবার আসি গতিশক্তির ব্যাপারে আসি। গতিশক্তি আমি কিন্তু সব পয়েন্টে ক্যালকুলেশনটা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, সবচেয়ে ভালো এটা, তুমি ফিগারে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। তাই যদি হয় ই কে সমান আবার আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার, খেয়াল করো হাফ এম ভি স্কোয়ার। যদি তাই হয় এখানে আমি একটু সাইডে করি স্যার, তাহলে দেখো আমরা জানি ভি স্কোয়ার সমান কি, ভি নট স্কোয়ার প্লাস 2g কত বলো, এই ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে বস্তু কতটুক পথ অতিক্রম করে এলো সেটা লাগবে, ঠিক আছে। তার মানে সে এখান থেকে এখানে আসতে এক্স দূরত্ব অতিক্রম করেছে, তার মানে এটা হলো এক্স। তাহলে ভি নট তো 0, তাহলে ভি স্কয়ার সমান কি হলো 2gx। তাই যদি হয় তাহলে দেখো তো এখানে কি হলো, হাফ এম ইন্টু 2gx সমান সমান mgx, এই যে mgx। তাই যদি হয় তাহলে বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে দেখো তো আমার মোট শক্তি কত, মোট শক্তি হলো তোমার mgh মাইনাস mgx প্লাস mgx, এইটাই। সুতরাং ইবি সমান সমান mgh। তাহলে দেখেন কাজ কিন্তু দেখো এ অবস্থানে যা পেয়েছি বি অবস্থানেও তাই পেলাম, তার মানে কিন্তু কাজ শেষ। আরো দেখাবো, আমি লাস্ট পর্যন্ত ভূমিতে আসি, তারপরে দেখি, ভূমিতে আসার পরে দেখি কি হয়, ওকে। আচ্ছা, এখন বস্তুটি ধরো এখানে এলো, এবার ধরো ভূমিতে এলো, সি বিন্দুতে এলো, এবার কি সি বিন্দুতে। এই জিনিসটা আমি একটু বাম সাইডে করে দিই, তোমরা কিন্তু এই দিক থেকে আসবা, ডান দিক থেকে আসো।
যখনই বস্তুটি গ্রাউন্ডে পড়ে যাবে তার মানে এখানে কোনো কি হাইট থাকবে না, মূলত এই ক্ষেত্রে কোনো এইচ নেই, উচ্চতা নেই, তার মানে কি এই ক্ষেত্রে বিভব শক্তি জিরো হয়ে যায়। বিভব শক্তি কি হবে? জিরো হবে। বিভব শক্তি যদি জিরো হয় তাহলে দেখেন সি বিন্দুতে আমার ইপি হলো জিরো, কিন্তু গতিশক্তি থাকবে, কারণ বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করেছিল, এখান থেকে সে আস্তে আস্তে এই জায়গা পড়বে, জাস্ট আগ পর্যন্ত তার এই দূরত্ব অতিক্রম করবে সে। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে দেখেন স্যার গতিশক্তি কত হবে? গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার। ওকে, তাহলে ভি স্কয়ার সমান কি হবে? ভি নট স্কয়ার প্লাস 2gh। তার মানে কি এখানে হলো 2gh, তাহলে এখানে বসিয়ে দেন হাফ এম ইন্টু 2gh। সুতরাং ই কে সমান সমান কি হলো? mgh। mg। তাই যদি হয় তাহলে দেখেন সি বিন্দুতে মোট শক্তি তাহলে কি হবে? ইসি। টোটাল এনার্জি খেয়াল করবেন, এই ক্ষেত্রে টোটাল এনার্জি ইসি সমান সমান কি হবে? ইকে প্লাস ইপি সমান সমান mgh প্লাস 0। তার মানে কি? সুতরাং ইসি ইকুয়াল টু কি হলো স্যার? mgh। এটা হলো 3 নাম্বার সমীকরণ। ওকে, তাহলে দেখো এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান, ঠিক দেখো অল পজিশনে দেখো আমাদের মোট শক্তি অর্থাৎ গতিশক্তি আর বিভব শক্তির যোগফল কে? mgh। অর্থাৎ সব পজিশনে আমার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল আমরা সমান পেয়েছি। তার মানে কি? তাহলে সমীকরণ 1, 2 ও 3 থেকে বলা যায় যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র কি হয়? প্রমাণ হয়। ওকে, প্রমাণ হয়। এই হলো আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ। ওকে, আচ্ছা একটু তুলে নাও। ওকে, মুছে দিই তাহলে আমরা। ক্লিয়ার? দেখো একটা বস্তুকে আমরা এই উচ্চতা থেকে ফেলে দিচ্ছি, এখান থেকে একটা বস্তুকে ফেলে দিচ্ছে, বলা হলো যে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? কোথায় এর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? তাহলে ধরো এখান থেকে ফেলে দিচ্ছি আমরা এম ভরের একটা বস্তু, ধরো ভূমি থেকে, এই যে ভূমি থেকে এক্স উপরে, খেয়াল করো, বলো যে ভূমি থেকে এক্স উপরে এর গতিশক্তি বিভব শক্তির কি হবে? অর্ধেক হবে। তো ধরে নিই বিভব শক্তির অর্ধেক হবে। ওকে, তাই যদি হয় তাহলে দেখো, সুতরাং এই ক্ষেত্রে দেখো তো আমার বিভব শক্তি কত হবে? বিভব শক্তি কত হবে? ভূমি হতে এখানে আসছে, তার মানে কি দেখো এই যে বস্তুটি অতিক্রম করতেছে কতটুক? এইটুক, তার মানে h মাইনাস এক্স। তাহলে এখানে এইটা হবে বিভব শক্তি, ইপি সমান কি হবে? mgx। আর গতিশক্তি কত হবে? ইকে সমান কি? হাফ এম ভি স্কয়ার। আমরা জানি ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2gh মাইনাস এক্স। তার মানে কি 2g ইন্টু h মাইনাস এক্স। তাহলে এটা বসিয়ে দিই, তাহলে কি হলো? হাফ এম ইন্টু 2gh মাইনাস এক্স সমান সমান কি হলো? mgh মাইনাস। ওকে, শর্ত মতে আমাদের কি বলছে? শর্ত মতে বলছে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। তার মানে কি গতিশক্তি ইকে সমান সমান ইপি ভাগ 2।
তার মানে কি হলো আমাদের দেখেন ই কে সমান কি স্যার mgh মাইনাস এক্স সমান ইপি সমান কত ইপি সমান হলো mgx ভাগ 2 দেখো mg কেটে গেল তাই যদি হয় তাহলে 2h মাইনাস এক্স সমান সমান এক্স তার মানে কি 2h মাইনাস 2x সমান সমান এক্স তার মানে কি 3x ইকুয়াল টু কি হলো 2h সুতরাং x ইকুয়াল টু 2/3 ইন্টু h অর্থাৎ উচ্চতার 2/3 উচ্চতার কত 2/3 দূরে বস্তুর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে ওকে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে তাহলে দেখো আমাদের এখানে এটা হয়ে গেল ওকে আচ্ছা তাহলে আমাদের দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে শক্তির অংশটা নিয়ে কথা বলেছিলাম শক্তির রূপ কয়টি যান্ত্রিক শক্তির কয় প্রকার যান্ত্রিক শক্তির যত প্রকার প্রত্যেকটার আমরা রাশিমালা বের করেছি এবং কি শক্তির নিত্যতার সূত্র যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটা শেষ হলো না আসলে আমাদের আরো 3টা প্রমাণ করতে হবে একটা হলো আনত তলের ক্ষেত্রে একটা সরল দোলকের ক্ষেত্রে আর একটা হলো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই 3টা জিনিস কিন্তু আমরা নেক্সট দিন করাবো আসলে তারপরে আমরা ক্ষমতায় যাব আজকে যে অংশটা মোটামুটি আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কি ফলিং বডির ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে প্রমাণটা সেটা করে আমরা একটা প্রবলেম আমরা জাস্ট সলভ করলাম তো এই জিনিসটা আমরা এই পর্যন্ত আজকে রাখবো আমরা নেক্সট দিনের পরের অংশটা করব তো এই পর্যন্ত আজকে রাখবো এরপর নেক্সট আবার রবিবারে তোমাদের সাথে দেখা হবে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ